ক্যাপচার, কোয়েশ্চেন নাম্বার 1 যেটা, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন এবং ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? তো এই তথ্যগুলো আসলে কোথায় আমরা কাজে লাগাই? আমাকে বলো তো মিনহাজ, কি অ্যান্সার করেছো তুমি এটা? মিনহাজ, তুমি কি অ্যান্সার করেছো? এখানে কি স্যার আছো হ্যাঁ। ভুলে গেছি স্যার। বুঝলে গেছো? আচ্ছা, খুব ভালো বলছো। তার মানে তুমি এখনো শিওর না যে তুমি এটা আসলে কি হবে, তাই তো? আচ্ছা, এখানে দেখো, আমরা যখন ক্যাপচার করি, এক্সট্রাকশন করি, কম্পারিজন করি, ম্যাচিং করি, এই কথাগুলো কোথায় আছে? এই কথাগুলো হচ্ছে একটা মানুষকে যখন চিহ্নিত করা হয় তখন এই তথ্যগুলো কাজে লাগানো হয়। মনে করো ফিঙ্গারপ্রিন্ট, কেউ একটা ডিভাইসে একটা আঙ্গুলের ছাপ দেয়, সেই আঙ্গুলের ছাপটা ক্যাপচার করা হয় ডিভাইস দিয়ে, তারপর সেই তথ্যটা এক্সট্রাক্ট করা হয়। তারপর ওই ব্যক্তি যদি পূর্বেও ওই আঙ্গুল দিয়েও ডেটা, মানে ডেটাবেজে কোনো ডাটা রেখেছে কিনা, অথবা তার তথ্য পূর্বেই রাখা ছিল কিনা, সেই তথ্যের সাথে বর্তমানে যে ফিঙ্গারটা প্রেস করলো সেই তথ্যের কম্প্যারিজন হয়। তারপর মিলেছে কিনা তথ্যটা, সেই তথ্যটা যাচাই করা হয়, ম্যাচিং। মানে এই 4টা কাজ করা হয় তোমার বায়োমেট্রিক্সে। আমরা যখন ভেরিফাই করি কোনো তথ্যকে, সেটা রোবোটিক্স হওয়ার কোনো চান্স নাই, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনো চান্স নাই, এটা কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ার কোনো চান্স নাই। এটা হচ্ছে একমাত্র হবে বায়োমেট্রিক্স, অর্থাৎ এটা সঠিক অ্যান্সার হবে বায়োমেট্রিক্স। বুঝতে পেরেছ? আমরা এই তথ্যগুলা অথবা এই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি আমাদের বায়োমেট্রিক্সের ক্ষেত্রে। তোমরা বইগুলোর সাথে মিলিয়ে নিবা, এরকমই অ্যান্সার তোমরা খুঁজে পাবো। বায়োমেট্রিক্স টেকনোলজিটা পড়বা তোমরা লাইন বাই লাইন, ধীরে ধীরে পড়বা, দেখবা যে আমরা তথ্যগুলাকে ক্যাপচার করাই, তারপর এক্সট্রাক্ট করানো হয়। ফিঙ্গারপ্রিন্ট হোক, সেটা ফেস রিকগনিশন হোক, অথবা হ্যান্ড জিওমেট্রি হোক, হোয়াট, এই কাজগুলা করার পরেই আসলে আমরা একটা মানুষের বায়োমেট্রিক ইনফরমেশন আমরা আসলে ম্যাচিং করাইতে পারি, অথবা আইডেন্টিফাই করতে পারি যে মানুষটা ইউনিক কিনা। তো এটা হচ্ছে আমাদের হবে উত্তর, একের উত্তর হবে ঘ। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন আমরা আসি যে পরের প্রশ্নটা, ডায়াবেটিক্স রোগের ঔষধ তৈরির জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়, ডায়াবেটিক্স রোগের ঔষধ তৈরির জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা কি কেউ বলতে পারবে? ডায়াবেটিক্সের জন্য কোন প্রযুক্তি? স্যার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখানে রুবাইয়া বলেছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, প্রথমে আমরা একটু বাদ দেই যে এখানে, এখানে বাদ দেওয়ার মতো কি কি আছে, যে ডায়াবেটিক্স রোগের ঔষধ তৈরির জন্য এখানে একটা শব্দ আছে ঘতে, বায়োকেমিস্ট্রি। আমরা বায়োকেমিস্ট্রি, বানানটাও দেখো, বানানটাতেও একটু ভুল আছে, হ্যাঁ। আমরা বায়োকেমিস্ট্রি এই টপিক তো পড়িই নেই, আমাদের চ্যাপ্টার 1 এই টপিক তো নাই, আছে এরকম কোনো টেকনোলজি কিন্তু আমরা পড়িই নাই। সুতরাং খুব সহজেই এই বায়োকেমিস্ট্রি শব্দটা বাদ দেওয়া যায়। আচ্ছা, তারপরে পসিবিলিটি হতে পারে কিসের কিসের, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি আর বায়ো ইনফরমেটিক্স। তোমরা যদি দেখো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার কোথায় কোথায়, তোমরা দেখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করা হয় ইনসুলিন তৈরিতে। কি তৈরিতে? ইনসুলিন তৈরিতে। আর ইনসুলিনের সাথে ডায়াবেটিক্স এর সম্পর্ক আছে, তোমরা এটা জানো কিনা বাচ্চারা? জি ওকে। স্যার। আচ্ছা, তার মানে এটার ডায়াবেটিস নিরাময়। দুইয়ের উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইনসুলিন তৈরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। অর্থাৎ এটা হচ্ছে, আমরা জানি যে ডায়াবেটিক্সের রোগের ঔষধ, হ্যাঁ, ইনসুলিন, ইনসুলিনের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা সম্পর্কিত। এটা বই থেকেই এসেছে। আচ্ছা, তারপরে আমরা আসি এই যে এইটা 3 নাম্বারটা, এটা কি তোমরা ধরতে পেরেছো? এটা কি? এই চিহ্নটা কেন ব্যবহার করা হয়? এই চিহ্নটা কেন ব্যবহার করা হয়, কেউ বলতে পারবে এটা? স্যার এইচটিএমএল ডকুমেন্টে রিমার্ক লেখার জন্য হ্যাঁ, দিছিল। রিমার্ক লেখার জন্য ব্যবহার করা, গুড, এটা হবে রিমার্ক। কারণ আমরা জানি হেডারে এটা নাই, ফুটারে, এটা ফুটার আমরা বলি নাই, তারপর ডকুমেন্টের সামারি তো আমরা বলি নাই। এটা হচ্ছে তোমার ডকুমেন্টের শুরুতে আমরা ডক টাইপ নামে এটা দেখবো, বা আমাদের বইয়ে বিভিন্ন জায়গায় এই প্যাটার্নটা দিয়েছে। তো এটা আমরা জানি, এটা হচ্ছে কমেন্ট লেখার জন্য অথবা রিমার্ক লেখার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। এটাও বই আমরা যদি ঘাটতাম, লাইন বাই লাইন পড়তাম, আমরা এটাও পেয়ে যেতাম। হ্যাঁ, এটা বই থেকে এসেছে, আমি বারবার তোমাদেরকে বলেছি। আমাদের মেইন বইটা, বোর্ডের যে বইটা, ওইটা রিডিং পড়তে লাইন ধরে ধরে, লাইন বাই লাইন পড়তে, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের বোর্ড বই থেকে এসেছে। আমরা 3 নাম্বারের অ্যান্সার পেলাম গ। এরপর আমরা 4-এ যাব, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স, তো এখানে অপশনগুলো আমরা একটু দেখি।
টেলিপ্রেজেন্স। টেলিপ্রেজেন্স মানে কি, যে কাল্পনিকভাবে একটা লাইক কোন একটা চিত্র তৈরি করে, মনে করো আমি আছি এখানে বালুঘাটে, বাট তোমরা দেখবা যে তোমাদের ফোনে তোমাদের ঘরের ভিতরেই স্যারের একটা লাইট ক্রিয়েট মানে ইমেজ ক্রিয়েট হয়েছে। সেই ইমেজ ক্রিয়েট হয়ে যে মনে হবে যে টিচার তোমার সামনে বসে তোমাকে পড়াচ্ছে, বাট আমি কিন্তু বসে আছি আমার বাসায়। বাট এমন কোন ডিভাইস, যে ডিভাইস থেকে আমার লাইট এমিশন হয়ে অথবা একটা ইমেজ ক্রিয়েট হয়ে তোমার সামনে টিচার বসে আছে এরকম ভাবে মনে হবে, হ্যাঁ। তো ওইটা হতে পারে একটা কাল্পনিক একটা বিষয়বস্তু, যেটাকে বাস্তবের মতো ফুটিয়ে তোলা হয়, টেলিপ্রেজেন্স। তো ক্রায়োসার্জারি, এটার সাথে কি টেলিপ্রেজেন্সের কোনো মিল আছে বলো? মিল নাই। নো স্যার। তারপরে বায়োমেট্রিক, এর সাথেও কোনো মিল নাই। মিল তাহলে থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভার্চুয়াল রিয়েলিটি। কিন্তু এখানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা জানি যে কৃত্রিম বুদ্ধি অথবা চিন্তা শক্তি, বুদ্ধিমত্তা এরকম কিছু। সো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিল নাই, তাহলে মিল আছে কোনটার? টেলিপ্রেজেন্সের সাথে মিল থাকতে পারে কোনটার তাহলে? ভার্চুয়াল রিয়েলিটির। ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ চারের উত্তর হবে ঘ, ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, হয়ে গেল। এরপর আমরা যাব মেশিন লার্নিং। দেখো এই প্রত্যেকটা টপিক আমি স্যার যেগুলো পড়াচ্ছি, এই প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের বোর্ড বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, হ্যাঁ। বোর্ড বইটা যারা পড়েছো তাদের এটা ভালো হওয়ার কথা। বোর্ড বই ছাড়াও বাইরের বইও যারা পড়েছো, দুইটাই ঠিকঠাক মতো যারা পড়েছো তাদের আহ, পরীক্ষাটা ভালো হয়েছে আমার মনে হয়। এখন আমরা আছি মেশিন লার্নিং কি। মেশিন লার্নিংটা কিসের সাথে জড়িত ছিল? মেশিন লার্নিংটা বলো, মেশিন লার্নিংটা কিসের স্যার, সাথে জড়িত? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রাইট, সাথে। এই মেশিন লার্নিং টপিকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে জড়িত, আমরা এটা খুব ভালোভাবে জানি, বিকজ মেশিন লার্নিং এটা এআই এর একটা অংশ, হ্যাঁ। মেশিন লার্নিং এখানে বলতে পারে রোবোটিক্সে হইতে পারে স্যার, রোবটে হইতে পারে, এক্সপার্ট সিস্টেম হইতে পারে। এই রোবোটিক্স, রোবট, এক্সপার্ট সবাই কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাথেই কানেক্টেড। তোমরা কি বুঝতে পেরেছো? তাই কেউ যদি বলে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলে এটা সবকিছুকে কভার করছে। তাহলে তুমি যদি বলো স্যার এক্সপার্ট সিস্টেম, তাহলে বাকিগুলো বাদ পড়ে যাচ্ছে, অথবা রোবোটিক্স, রোবট, এগুলো বাদ পড়ে যাচ্ছে। সো এখানে তাই সবচেয়ে সুন্দর উত্তর হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অথবা বেস্ট অ্যান্সার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ পাঁচের উত্তর হবে খ। এখন আমরা চলে যাব ন্যানো পার্টিকেল। ন্যানো পার্টিকেল আমরা জানি ন্যানো টেকনোলজির সাথে জড়িত, এটা এটা নামটা শুনেই বুঝতে পারছো। এখন এখানে বলা আছে ন্যানো পার্টিকেলটা হলো 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের বস্তু কণা, অর্থাৎ এটা ঠিক আছে, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, আর কি কি হতে পারে এটা? কোলোনোস্কোপিতে ব্যবহার করা হয়, আমরা জানি ন্যানো পার্টিকেল অথবা ন্যানো টেকনোলজি কোলোনোস্কোপিতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, আবার ন্যানো পার্টিকেলের আরেকটা ব্যবহার টেনিস বলের স্থায়িত্ব রক্ষার্থে। স্যার যখন এই প্রযুক্তিগুলো তোমাদের পড়িয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম এদের ব্যবহার খুব ভালো করে পড়তে হবে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, ব্যবহার, ব্যবহার আর ব্যবহার। তাহলে দেখো এই যে এখানে কিন্তু আমরা ন্যানো টেকনোলজির ব্যবহার এখানে এটা জানি, কোলোনোস্কোপিতে এটাকে ব্যবহার করে, টেনিস বলের স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহার করে। আবার ন্যানো টেকনোলজির এখানে তো সংজ্ঞা অনুযায়ী এটাও পাওয়া যায়, যেটা 1 থেকে 100 ন্যানোমিটার, অর্থাৎ এখানে 1 2 3 সবগুলোই হবে, অর্থাৎ ছয়ের উত্তর হবে ঘ। ঠিক আছে বাচ্চারা, বুঝতে পারছো? স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা, এরপর আমরা চলে যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পরের যে প্রশ্নটা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রযোজ্য কি কি প্রযোজ্য হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে? আমরা একটু দেখি। আচ্ছা, লেখাগুলোকে আরো বড় করার দরকার আছে না ঠিক আছে? লেখা দেখতে ঠিক পাচ্ছ আছে তোমরা? স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমরা এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা দেখি কি কি আছে। কম্পিউটার ভিশন হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ক্ষেত্র, যা কম্পিউটার এবং সিস্টেমগুলিকে ডিজিটাল ছবি, ভিডিও এবং অন্যান্য ভিজুয়াল ইনপুট থেকে অর্থপূর্ণ তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিতে বা সুপারিশ করতে সক্ষম, অর্থাৎ এটা কম্পিউটার ভিশনের একটা সংজ্ঞা দেওয়া, যেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ। অর্থাৎ এটা ঠিক আছে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এটা একটা অংশ আমরা জানি, হ্যাঁ, ইন্টেলিজেন্স যেটা। আচ্ছা, এটা এটা ওকে তাহলে। তারপর কি হতে পারে? 2 নম্বরে বলেছে স্পিচ প্রসেসিং হলো এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার সাহায্যে সিস্টেমকে দিয়ে কথা বলানো শোনানো যায়, এটাও এআই এর একটা অংশ। তোমরা এআই এর পার্টটা যদি বইটা থেকে পড়তে, এটা কিন্তু ছিল। আচ্ছা, তারপর আমরা বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার তৈরি কৃত্রিম নিউরনকে পারসেপশন বলে, মানে এটাও এআই এর কি একটা অংশ, অর্থাৎ তিনটা কথাই কিন্তু সত্য কথা। এরা তিনটাই এআই এর সাথে কানেক্টেড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে প্রযোজ্য তিনটা বিষয় কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ এখানে উত্তর হবে 1 2 3, অর্থাৎ তিনটা কথাই ঠিক আছে এআই এর
একটা প্রত্যেকটা অংশ অথবা এই তিনটা পার্টি এআই এর ক্ষেত্রে প্রযোজ্য। নাম্বার 8, নাম্বার 8 কি বলেছে? নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য হলো, নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য হলো কি কি প্রযোজ্য? কৃত্রিম নিউরন দ্বারা তৈরি নেটওয়ার্কে নিউরাল নেটওয়ার্ক বলে। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কৃত্রিম নিউরন দ্বারা তৈরি নেটওয়ার্কে নিউরাল নেটওয়ার্ক বলে, ফাইন। নিউরাল নেটওয়ার্কের স্তর তিনটি, আমরা জানি, এটা একটা চিত্রও আছে, তোমাদেরকে দেখাইছিলাম, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ার। এটাও নিউরাল নেটওয়ার্ক, মানে এআই থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। তারপরে ইনপুটে প্রদত্ত মানের ভিত্তিতে হিডেন স্তর আপডেট হয়। এটাও ঠিক আছে, ইনপুট যেরকম দিব স্তর তো এরকম করে আপডেট হবে। ভালো কথা। অর্থাৎ এখানে তিনটে কথাই সত্য কথা, তিনটাই ঠিক আছে। অর্থাৎ এখানে উত্তর হবে 8-এর 1, 2, 3, অর্থাৎ ঘ, এটা। এখন আমরা যাব আলফা নিউমেরিক কোডে। আলফা নিউমেরিক কোড আমরা জানি যেটা বর্ণ এবং সংখ্যা দুইটা নিয়ে কাজ করতে পারে, অথবা সংখ্যা অথবা বর্ণ দুইটা নিয়ে কাজ করে, হ্যাঁ, অথবা বিশেষ চিহ্ন, এগুলাকে আলফা নিউমেরিক কোড বলে। তো এখানে আমরা দেখি আলফা নিউমেরিক কোড কোনটা। আস্কি, এটা একটা আলফা নিউমেরিক কোড। ইউনিকোড, এটাও একটা আলফা নিউমেরিক কোড, এটা কোডের অংশ থেকে এসছে। আর হেক্সাডেসিমাল কোড, এটা কোনো আলফা নিউমেরিক কোড না, এটা একটা সংখ্যা নিয়ে কাজ করে, হেক্সাডেসিমাল সংখ্যা। বাট ইউনিকোড এবং আস্কি কোড এরা উভয়ই তোমার আলফা নিউমেরিক কোড, হ্যাঁ, আর সংখ্যা এবং বর্ণ এবং বিশেষ চিহ্ন নিয়ে এই দুইটা কাজ করে। অর্থাৎ 9-এর উত্তর হবে 1 এবং 2। সেটা কোথায় আছে? সেটা আছে এখানে 9-এর কতে, 1 এবং 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 10 নম্বর অংশে। 10-এ কি বলেছে? 10-এর প্রশ্নটা হচ্ছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল কত হবে? এটা এখানে যোগ বিয়োগের খেলা। যোগ বিয়োগের খেলা অনুযায়ী এটার উত্তর হবে, এটা উত্তর আমার কাছে জানা আছে, আমি জানি এটার উত্তর। এটার উত্তর হবে 10777। কেউ কি মনে করতে পারো এটা কি অ্যান্সার করেছো তোমরা? এটা যোগ বিয়োগ করলে বের করা যাবে এটা। 10777 বলেছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা দুটিকে আবার যোগ করতে বলেছে। আচ্ছা, আমরা বাকি অংশটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্টে আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এটা এখানেই শেষ হচ্ছে।